একজন রেজিস্টার্ড মাতালকে কিংবা নেশাখোরকে আপনি 2 দিন নেশা থেকে বঞ্চিত রাখুন, তার হাত থেকে আপনি বোতলটা কেড়ে নিন, কিংবা যদি পাতা ফাতা খায় তো পাতাটা কেড়ে নিন, দেখবেন উনি আপনার উপর খুব ক্ষিপ্ত হয়ে উঠবেন, দাঁত টাত খিঁচিয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করলেও করতে পারে। ঠিক তেমনি একদল রেজিস্টার্ড চোরকে চুরি করা থেকে আপনি আটকে দিন, তাদের চুরি আটকানোর জন্য আপনি কোর্টে যান, মামলা করুন, দেখবেন সেই চোরেদের যে পান্ডা তিনিও আপনার উপর ঠিক একইভাবে খেপে যাচ্ছে, রাগের মাথায় আপনাকে তুই তাকারি করে সম্বোধনও করতে পারে, কিংবা দুর্ভাগ্যবশত যদি ওই চোরেদের পান্ডারাতে কখনো স্টেজে উঠে মাইক টাইক পাওয়ার সৌভাগ্য হয়ে যায়, তাহলে ঠিক উনি এই ভাষায় কথা বলবেন। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো। একটা রাজনৈতিক দল তার কর্তব্যের প্রতি কতটা নিষ্ঠাবান, কতটা কমিটেড আপনারা ভাবুন। সেই দলকে আপনাদের পছন্দ হোক কিংবা না হোক, তারা তাদের কাজটা 365 দিন ধরে করে যাচ্ছে এবং নিষ্ঠার সাথে করে যাচ্ছে। বছরের পর বছর ওরা চুরি করে আমার আপনার পকেট পুরো ফাঁক করে দিচ্ছে। আবার এক শ্রেণীর চোরেরা আছে যারা মনে করে এই তো কালকে 20 লাখ টাকা চুরি করেছি, এখন 7 দিন বাড়িতে বসে বিশ্রাম নিব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সেনারা তারা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ডিউটি করে থাকে। শীতকালে ধরুন কম্বল টম্বল মেরে হাফিস করে দেয়, বর্ষাকালে ট্রিপল ছাঁটিয়ে দেয়, চাকরির সিজন এলে লাখ লাখ টাকায় চাকরি চুরি করছে, 100 দিনের কাজের সিজন এলে সেখানে লোকের টাকা মারছে। অর্থাৎ সারা বছর নিষ্ঠার সাথে ডিউটি করে যাচ্ছে। এর সাথে যদি বছরে একটা করে ঝড় ঝঞ্ঝাট আসে, তাহলে তো উপরি ইনকাম একটা হয়, ওই বোনাস যাকে বলে আর কি। একটা দলের কর্মীদের আপনি দিনের পর দিন ঘামতে দেখবেন, কিন্তু কোনো দিন থামতে দেখবেন না। ছোটবেলায় আমরা বর্ণ পরিচয় পড়ার সুবাদে বিদ্যাসাগরের লেখায় জানতে পেরেছিলাম যে চুরি করা কদাচ উচিত নয়। এবার এই পড়াশুনোর কালচার তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই, সেই সুবাদে ওরা বর্ণ পরিচয়টা কোনোদিন খুলেও দেখেনি। তবে বর্ণ পরিচয়ের 2য় ভাগের 10ম পাঠে একটা সুন্দর লেখা আমি পড়েছিলাম, ছোটবেলায় পড়েছিলাম, তা এখনো মনে পড়ে। ভুবন এবং তার মাসিকে নিয়ে একটা গল্প। সেই গল্পটা আমি একবার আপনাদের আরেকবার মনে করানোর জন্য পড়ে শোনাতে চাই। গল্পের টাইটেল হচ্ছে চুরি করা কদাচ উচিত নয়। একদা একটি বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবকালে ওই বালকের পিতামাতার মৃত্যু হয়। তাহার মাসি লালন পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, তুমি এই পুস্তক কোথায় পাইলে? সে কহিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরিয়া দিতে বলিলেন না এবং ভুবনের শাসন বা ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। ইহাতে ভুবনের সাহস আরো বাড়িয়া গেল। যতদিন বিদ্যালয় ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপ ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলে জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলে তাহাকেই সন্দেহ করিত। ভুবন অন্য লোকের বাটিতে যাইত, পাছে সে কিছু চুরি করে এই ভয় তাহারা অত্যন্ত সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল। সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে তাহা প্রমাণ হইল। বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হইল। যে স্থানে অপরাধীদের ফাঁসি হয় তথায় লইয়া গেলে পর ভুবন রাজপুরুষ দিগকে কহিল, তোমরা দয়া করিয়া এ জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন। ভুবন কহিল, মাসি, এখন আর কাঁদিলে কি হইবে? নিকটে এসো, কানে কানে তোমার একটা কথা বলিব। মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকটে মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়া তাহার একটা কান কাটিয়া লইল। পরে ভৎসনা করিয়া কহিল, মাসি, তুমি আমার এই ফাঁসির কারণ। যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম তুমি জানিতে পারিয়াছিলে। সে সময় তুমি যদি শাসন ও নিবারণ করিতে, তাহা হইলে আমার এ দশা ঘটিত না। তাহা করো নাই,
এই জন্য তোমার এই পুরস্কার রইল। ভুবনের মাসির সেদিন একটা কান চলে গেছিল, কিন্তু এই ত্রিভুবনের যিনি পিসি তার প্রথম থেকেই দুকান কাটা। আর দুকান কাটা বলেই বিকাশ ভবনের সামনেই বিদ্যাসাগরের একটা মূর্তিকে দাঁড় করিয়ে দিনের পর দিন শিক্ষাকে চুরি করেছে, মেধাবীদের রাস্তায় বসিয়েছে। চুরি দুর্নীতি করে হাজার হাজার অযোগ্য ছেলে মেয়েদের শিক্ষার প্রাঙ্গণে নিয়ে দাঁড় করিয়েছেন, হাজার হাজার যোগ্য প্রার্থীদের তাদেরকে রাস্তায় বসিয়েছেন, আর লক্ষ লক্ষ ছেলে মেয়েদের এই শিক্ষা ব্যবস্থার প্রতি ঘেন্না ধরিয়েছেন। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যেমন ভুবন সেদিন ধরা পড়েছিল, আজ ত্রিভুবনের পিসিও বাধ্য হয়েছেন এটা মানতে যে শিক্ষায় ব্যাপক রকমের দুর্নীতি হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী 1806 জনের নাম প্রকাশ করলেন এসএসসির ওয়েবসাইটে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা যদি এভাবেই দিনের পর দিন লড়ে যায়, তাহলে এই 1806 সংখ্যাটা 6-7 হাজারে গিয়ে দাঁড়াবে, তার বলার অপেক্ষা রাখে না। দেখুন, দুর্জনের তো আর ছলের অভাব হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছে যত রকমের ছল চাতুরি করে এই চাকরি প্রার্থী, ভুয়ো চাকরি প্রার্থীদের নাম যদি সামনে না আনা যায়। যাই হোক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে উনি বাধ্য হয়েছেন এক প্রকার এই নামগুলোকে সামনে আনতে। কিন্তু এখানেও একটা খেলা উনি খেলেছেন, যেখানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের পরিচয় অনেকটা লুকানোর চেষ্টা করা হয়েছে, এবং যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের তো নাম আজও প্রকাশ্যে আমরা দেখতে পাইনি। ভুয়ো শিক্ষকদের যে 1806 জনের তালিকা আমরা দেখলাম, সেখানে নাম আছে, রোল নাম্বার আছে, কিন্তু স্কুলের নাম নেই, সাবজেক্টের নাম নেই। অর্থাৎ একটা নামের যদি দুটো ব্যক্তি, তিনটা ব্যক্তি থাকতে পারে, একটা কনফিউশন ক্রিয়েট করা হয়ে গেছে। এবং কি হতো যদি এই স্কুলের নাম কিংবা সাবজেক্টের নাম পাশাপাশি লিখে দেওয়া যেত, তাহলে এই মিডিয়ারা, পশ্চিমবঙ্গে বিরোধী দলের থেকে এখন মিডিয়ারা অনেক ভালো কাজ করছে বলে আমার অন্তত মনে হয়, এই মিডিয়ারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে প্রশ্ন করতো যে আপনারা ঠিক কাকে টাকা দিয়েছেন। এবং দেখুন, এইসব মানুষদের, এইসব ভুয়ো শিক্ষকদের, এদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এক প্রকার। এরা প্রায় 10, 12, 15 লক্ষ টাকা দিয়ে কেউ কেউ চাকরি পেয়েছেন। আমি এভারেজে প্রায় 12 লক্ষ ধরে নিলাম, এরা প্রায় 12 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এরা প্রায় 6-7 বছর ধরে প্রায় 30 লক্ষের কাছাকাছি স্যালারি তুলেছেন, এবং এই সমস্ত টাকা 12% ইন্টারেস্টে আবার সরকারকে ফেরত দিতে হবে। সেই ছেলেমেয়েগুলো যখন পিঠ এক প্রকার দেওয়ালে ঠেকে গেছে, তারা বাধ্য হবে আর কিছু উপায় না পেয়ে ঠিক কাদের কাদের টাকা দিয়েছিল, কাদের জন্য তারা চাকরিটা পেয়েছিল ইল্লিগ্যাল ওয়েতে, তাদের নামটা প্রকাশ করে দেওয়া। এবং সেই পরিস্থিতিটা যাতে তৈরি না হয়, তাদের আইডেন্টিটিকে যতটা পারা যায় লুকানোর চেষ্টা করা হলো, এবং খুব নিখুঁতভাবে এই কাজটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, ওই কথায় বলে চোরেরা চুরি করলে একটু তো এদিক ওদিক একটা প্রমাণ দেখে দিয়ে যায়। 1804 জনের তালিকা প্রথম বেরিয়ে এলো, তারপরে TV9-এর একটা রিপোর্টের পরে দেখা গেল রোশনারা বেগম নামে একটি মেয়ে, এই তালিকাগুলো আগে কম বেশি বেরিয়েছিল, ওই OMR সিট কিট, যেমন আমি একটা ভিডিও করেছিলাম ভাগ্যশ্রী বেরা নিয়ে, এই নামগুলো কম বেশি আগে বেরিয়েছিল। তো আগে যে রোশনারা বেগমের নাম ছিল, এই নতুন লিস্টে ওর কেন নাম পাওয়া যাচ্ছে না, এরকম একটা রিপোর্ট TV9 বাংলা করে। এবং তারপরে রাতারাতি কয়েক ঘন্টা পরে, ওই রাত 12টার দিকে আরও একটা নতুন লিস্ট বেরায়, যেখানে দুজনের নাম থাকে, এক রোশনারা বেগম আর একটি মেয়ের নাম থাকে। অর্থাৎ এই লিস্ট তৈরিতেও মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তা এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়। তবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত লিস্ট দেখি আমি মেনে নিই 1806 জন দুর্নীতি করেছে, এবং এদের কাছ থেকে এভারেজে আমরা তো জেনেই গেছি প্রায় 10-12 লাখ টাকা করে নেওয়া হয়েছে, তো সেই সংখ্যাটা দিনের শেষে গিয়ে দাঁড়াচ্ছে 180 কোটি টাকা শুধু এই লিস্টে আপাতত। এরপরে গ্রুপ ডি স্টাফ যারা ছিলেন তাদের কতজন নিয়োগ হয়েছে, তাদের কাছ থেকে প্রায় 7-8 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, সেই সংখ্যাটা প্রায় 300-400 কোটিতে গিয়ে দাঁড়াবে দিনের শেষে। এবং যেটা ইডিও একসময় কোর্টে গিয়ে বলেছিলেন যে সংখ্যাটা প্রায় এত কোটিতে গিয়ে দাঁড়াচ্ছে, তা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হওয়া যায়। ওই লিস্টের মধ্যে ব্যাপক পরিমাণ তৃণমূল নেতা, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, কার পুত্রবধূ, কার স্ত্রী, কার কন্যা নাম সেই লিস্টে ভর্তি। প্রায় আমি যতটা খুঁজে পেলাম বা এই খবর টবর দেখে বুঝতে পারলাম, আমি এখনো অবধি প্রায় 20-30টা নাম পেয়েছি, এবং ওটা 200-300তে গিয়ে ঠেকলেও আমার খুব একটা আমি অবাক হব না ওই 1800 জনের মধ্যে। যেমন ধরুন, ওই পানিহাটির বিধায়ক যিনি আরজি করে যে মেয়েটি মারা গেল, যে অভয়া মারা গেল, তার ডেড বডিকে তাড়াতাড়ি পোড়ানোর জন্য কি হন্তদন্ত হয়ে ছুটেছিলেন, সেই মানুষটার নিজের ঘরের পুত্রবধূ শম্পা ঘোষকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এই এসএসসিতে। এর সাথে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল সন্তোষী মালিক, রোশনারা বেগম, প্রিয়াঙ্কা মণ্ডল,
অঙ্কিতা অধিকারী, কুহেলি ঘোষ, শাহিনা সুলতানা, নমিতা আদক, কবিতা বর্মন, অজয় মাঝি, বিভাস মল্লিক, শামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ নাজিবুল্লাহ, মনোজ কুমার রায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্ট কিন্তু তার রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা প্রমাণিত, এইটা হচ্ছে প্রমাণিত সেকশন, এই প্রমাণিত ছেলেমেয়েরা যেন আর চাকরিতে বসতে না পারে, আর নতুন করে অ্যাডমিট কার্ড যেটা 7 তারিখ এবং 14 তারিখ এক্সাম আছে তার জন্য তারা যেন ফর্ম ফিল আপটা করতে না পারে। কিন্তু কি দেখা গেল, এই 1800 জনের মধ্যে 1400 জনই নতুন করে আবার ফর্ম ফিল আপ করে নিয়েছিলেন এবং এই 1400 জন প্রায় 2100 খানা তাদের অ্যাডমিট কার্ড বিলি করা হয়েছিল। কেউ ক্লাস 9-10 জন্য অ্যাপ্লাই করেছিল, কেউ 11-12 জন্য অ্যাপ্লাই করেছিল, কেউ দুটোর জন্য অ্যাপ্লাই করেছিল। তো সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 2100-র কাছাকাছি। আগে আদালতে সওয়াল জবাব হয়েছে কতজন অ্যাপ্লাই করেছে দাগি, তাতে একটা সংখ্যাটা অল্প সংখ্যক বেরিয়ে আসছিল 160, 180, 200, কিন্তু আমরা দেখছি আজকে সেই সংখ্যাটা হচ্ছে 2160টা অ্যাডমিট কার্ড বাতিল করার মধ্য দিয়ে কমিশন প্রায় প্রমাণ করে দিল যে এতজন দাগি এই নতুন করে পরীক্ষায় ঘুরপথে তারা পরীক্ষায় বসে তারা পাশ করার চেষ্টা করছিল এবং চাকরি পাওয়ার চেষ্টা করেছিল। এই লিস্টটা এমন নয় যে আজকে প্রথম এসএসসি পাবলিশ করছে, এসএসসির কাছে এই লিস্টটা ছিল না। তাহলে এই লিস্টটা যদি প্রথম থেকেই ছিল, তাহলে এরা কি করে অ্যাডমিট কার্ড আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারলো? এরা হাতে অ্যাডমিট কার্ডটা পেলো, এখন ক্যান্সেল করা হয়েছে সুপ্রিম কোর্টের ঝাড় খাওয়ার পরে, কিন্তু তার আগে এদেরকে আবার নতুন করে কেন অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল? তাহলে নতুন যে পরীক্ষাটা হবে তাতেও যে স্বচ্ছভাবে বা সুপ্রিম কোর্টের রায় মেনে হবে না, তা অ্যাবসলিউটলি ক্লিয়ার এখান থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরেকটা নতুন পরীক্ষা নিতে চাইছেন তাতেও বিপুল সংখ্যক দুর্নীতি হবে এবং এই সব ভুয়ো শিক্ষকদের রেখে দেওয়ার একটা বড় প্রচেষ্টা হবে। কারণ এরা যদি একবার খেপে যায় তাহলে কিন্তু এরা কিন্তু ওই নেতাগুলোর কলার ধরে টাকা চাইবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটা বিপদ এনে দেবে। এপাশে পিসিমনির মুখপাত্রদের এক অদ্ভুত প্রশ্ন যে এই যে 1800 জনের লিস্ট তো বেরিয়ে গেছে, এবারে বাকিরা কেন চাকরি পাবে না? বাকিরা কেন চাকরি পাবে না তা ক্লিয়ারলি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তারপরেও আমি আরেকবার জিনিসটাকে রিপিট করে দেবো। তবে প্রশ্ন এটা নয় যে বাকিরা কেন চাকরি পাবে না, প্রশ্ন এটা যে এই 1800 জন কেন তাদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হলো এবং অন্য যোগ্যদের চাকরি মেরে নিয়ে, হকের চাকরি মেরে নিয়ে এদেরকে টাকার বিনিময়ে বসানো হলো, তার উত্তরটা কোনো তৃণমূলের মুখপাত্ররা আপনাদের দেবে না। 26,000-এর মধ্যে এই 1800 জনকে চিহ্নিত করা গেছে, 1806 জনকে চিহ্নিত করা গেছে। বাকি যে শিক্ষকরা আছে তাদের অর্ধেকের ওএমআর সিটকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই পুড়িয়ে দেওয়ার কারণে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তা এখনো পুরোপুরি চিহ্নিত করা যায়নি। তাই তৃণমূল কংগ্রেস যে যুক্তি দেয় বাকিরা কেন চাকরি ফেরত পাবে না, তার কারণ তাদের ওএমআর সিট এখনো এসএসসি প্রকাশ করেনি। এসএসসি যদি প্রকাশ করে দিত তাহলে পুরো চাল কাকড় যেমন আলাদা করা যায় আলাদা করা যেত এবং যোগ্যদের তাদের চাকরি ফিরিয়ে দেওয়া যেত। এই কেসটা আজকে এতদূর গড়াতই না যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে এই কাজটা নিখুঁতভাবে করতে পারতেন। কিন্তু ওই যেমন শুরুতেই বললাম, দুর্জনের তো ছলের অভাব হয় না, তারা শেষ অবধি চেষ্টা করে যাচ্ছে এই চাকরিটা যাতে কেউ না পায়। ফেব্রুয়ারি মাসটা কেটে যাবে, ভোটটা হয়ে যাবে, ব্যাস তারপরে উনি 5 বছর আবার দুর্নীতি করতে পারবেন। দেখুন, এই রাজনৈতিক দলটার কোনো দায় নেই মানুষের ভালো করার। এরা দেখছে আমরা দুর্নীতি করে ক্ষমতায় আসছি, যত দুর্নীতি করছি তত আমাদের ভোট বাড়ছে, তাই মানুষের ভালো করার, মানুষের জন্য ভাবার দায় এদের নেই। তাই এরা যে ভবিষ্যতে চুরি করবে না তা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না, এবং ওরা যে চুরি করবে বরং তা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, চোর তো নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছে, যারা তদন্ত করছে তারা কি নিষ্ঠার সাথে তাদের কাজটা করছে? এই যে 1806 জনের লিস্ট এসএসসি প্রকাশ করেছে, এই লিস্টটা নিশ্চয়ই সিবিআইয়ের কাছে অনেক আগের থেকে ছিল। এই 1806 জনকে যদি জেরা করা যায়, এদেরকে যদি প্রশ্ন করা যায় যে আপনারা কাদের কাদের টাকা দিয়েছিলেন নামটা বলুন, এবং সেই নেতাদের ঘাড় ধরে তাদেরকে জেলে পোরা হয়, তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়, তাহলে তো এতদিনে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তার সাথে সাথে কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের লিস্টটাও সিবিআই প্রকাশ করে দিত। তা কিন্তু আজও সিবিআইয়ের পক্ষ থেকে আমরা করতে দেখলাম না। জীবন কৃষ্ণ সাহা আজ ঢুকছেন কাল বেরোচ্ছেন, এই নিয়ে মানুষ মেতে আছে। পার্থ চ্যাটার্জি প্রায় সব কেসে জামিন পেয়ে গেছেন, ওই প্রাইমারিটা জামিন পেয়ে গেলেই এবার পুজোয় প্যান্ডেল হপিং করবেন অর্পিতার সাথে, ম্যাচিং ড্রেস পরেও করতে পারেন, এবং আমাদের তা চুপ করে বসে দেখতে হবে। দেখুন, কোনো এক মানুষ হয়তো এখন কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন, এই তো সিবিআইয়ের কাছে ওই 1800 জনের লিস্ট ছিল না, আজকে এসএসসি দিল তাই তাদের হাতে এখন লিস্টটা এসছে। আচ্ছা, এই তো লিস্টটা এলো 1800 জনের, এবারে সিবিআই এই 1800 জনের বাড়ি গিয়ে গিয়ে যদি এদেরকে প্রশ্ন করে যে আপনি কাদেরকে টাকা দিয়েছেন নামগুলো বলুন, তাদেরকে কি এখন সিবিআই অ্যারেস্ট করবে? তাদেরকে কি এখন ইডি অ্যারেস্ট করবে? তাদের কি এখন ভারতবর্ষের আইনের মুখোমুখি আনা হবে?
বসানো হবে, আদালতের কাঠগড়ায় আনা হবে? উত্তরটা হচ্ছে হবে না। যে কাজটা গত 5 বছরে সিবিআই ইডি করতে পারেনি, সেই কাজটা যে আগামী 50 বছরেও হবে না, এই সত্যটা যত তাড়াতাড়ি আপনারাও মেনে নিতে পারবেন, তত আমাদের জন্য মঙ্গল। বিদ্যাসাগরের গল্পে সেদিন ভুবনের ফাঁসি হয়েছিল। আজকের ভারতবর্ষে বসে যদি বিদ্যাসাগর আরেকবার বর্ণপরিচয় লিখতেন, চুরি করা কদাচ উচিত নয়, তা লেখার আগে তার হাত দুবার কাঁপত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।